আচ্ছা, আমরা এখন পড়ব যে সিলেবাসে যে টপিকটা আছে পপুলেশন পলিসি ইন লেস ডেভেলপড কান্ট্রি। লেস ডেভেলপড কান্ট্রির পপুলেশন পলিসিটা কেমন। তো এটা অনেক পরের টপিক, এর আগে কিন্তু তোমাদেরকে পপুলেশন সম্পর্কে একটা ধারণা করে নিতে হবে। দেখো, এই টপিকটার অনেকগুলো সেগমেন্ট আছে। প্রথমে হচ্ছে ডেভেলপড কান্ট্রিজ রাদার লেস ডেভেলপড কান্ট্রিজ। তাহলে আমাকে ডেভেলপড অ্যান্ড লেস ডেভেলপড কান্ট্রিজের আইডিয়াসটা বুঝতে হবে। দেন পপুলেশন পলিসি। তো আমরা প্রথমে আসি ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং এই কনসেপ্টটায়। আমি বলেছি লেস ডেভেলপড বা আন্ডার ডেভেলপড কথাগুলো এখন আধুনিক যুগে বলে না, তার থেকে বলা ভালো ডেভেলপিং। মানে আমি অনুন্নত কথা বা বেশি উন্নত নয়, এই নেতিবাচক কথাগুলো বা নেগেটিভ অ্যাপ্রোচ আছে এমন কথাগুলোর জায়গায়, মানে ইনস্টেড অফ নেগেটিভ অ্যাপ্রোচ আমি ডেভেলপিং, উন্নতির পথে, উন্নতি করতে চলেছে, এই কথাটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, তো লেস ডেভেলপড, আন্ডার ডেভেলপড এই কথাগুলোকে রিপ্লেস করে ডেভেলপিং। লেস ডেভেলপড কথাটার মানেই হচ্ছে কিন্তু ডেভেলপিং, আর ডেভেলপড যার কিছুটা উন্নতি হয়েছে। আচ্ছা, ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং এর ভেতরে অনেক আলোচনা হতে পারে, এখন সেখানে আমরা এখানে ওই বিষয়ে আলোচনা করব না। দেখো, প্রত্যেক নেশনের কি টার্গেট না, হিউম্যান ওয়েলফেয়ার। হিউম্যান ওয়েলফেয়ার, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এগুলো তো নেশনের অবজেক্টিভ। সেজন্য প্রত্যেকটা নেশন চেষ্টা করে একটা টার্গেট রাখতে, গ্রোথ টার্গেট, ওভারঅল অ্যাচিভমেন্ট টার্গেট, যে একটা সার্টেন অ্যাচিভমেন্ট করে ফেলে। ধরো 100 নাম্বারের পরীক্ষা, 100 নাম্বারটা হচ্ছে গোল, যে 101 পেয়েছে সে ডেভেলপড, যে 80, 85, 70, 75 they are trying, those are the developing countries. তো ডেভেলপড আর ডেভেলপিং এই দুটোর ভিতরে কিসের পার্থক্য, যদি আমি একটু ভালো করে বলি, এদের ভেতরে পার্থক্যটা নিউলি ইন্ডাস্ট্রিয়ালাইজড, ইন্ডাস্ট্রিয়ালাইজিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজড, যার অর্থনৈতিক উন্নতি হয়ে গেছে বা অর্থনৈতিক উন্নতি হওয়ার পথে, এদের যে পার্থক্য, সেই পার্থক্য হচ্ছে ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং এর পার্থক্য। যে এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্টার্ট করছে, নতুন করে ইন্ডাস্ট্রির ভেতর দিয়ে অর্থনৈতিক উন্নতি করার চেষ্টা করছে, those countries are developing countries. আর যে অলরেডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফেজের ভেতর দিয়ে অর্থনৈতিক এন্ড পার ক্যাপিটা ইনকাম, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের উন্নতি করে ফেলেছে, those are developed countries. ওকে, এরপরে আমরা নেক্সটে আসি। আমাদের এখন ফোকাস অফ স্টাডি কি না, লেস ডেভেলপড কান্ট্রির পপুলেশন পলিসি। তাহলে লেস ডেভেলপড কান্ট্রি কথাটার মানে কি না, যে এখনো অর্থনীতিতে এবং ইনফ্রাস্ট্রাকচারে, হেলথ, স্যানিটেশন ইত্যাদিতে বা হিউম্যান রিসোর্সে অতটা উন্নতি করতে পারেনি, রাদার খানিকটা পিছনে আছে, সেই সমস্ত নেশনসগুলোকে বলা হচ্ছে লেস ডেভেলপড কান্ট্রি। কে বলবে? বলবার জন্য অর্গানাইজেশন আছে, তার জন্য ইন্ডিকেটর আছে। শুধু আমরা এখানে এগুলি আলোচনা করব না, কারণ আমরা এখানে পপুলেশন পলিসি আলোচনা করব। শুধু আমরা জেনে রাখি লেস ডেভেলপড কান্ট্রিজ কোনগুলো, রাদার ডেভেলপিং কান্ট্রিজ কোনগুলো। ডেভেলপিং অ্যান্ড লেস ডেভেলপড একই কথা, যাদের লো ইনকাম অ্যান্ড significant lacking of infrastructure or structural facilities to sustain the development. ডেভেলপমেন্ট বা উন্নতিকে ধরে রাখার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, মেবি ইন হেলথ, মেবি ইন স্যানিটেশন, মেবি ইন পার ক্যাপিটা ইনকাম, যে যার যে পিছনে আছে তাকে বলছি লেস ডেভেলপড কান্ট্রি। আমাদের ইউনাইটেড নেশন একটা লিস্ট বানিয়েছে 2000-এ। এই লিস্টটা সময়ের সঙ্গে সঙ্গে আপডেট হয়, তাতে 47 কান্ট্রিজ আর লেস ডেভেলপড কান্ট্রিজ। এতে আবারও এর ভাগ আছে, এক্সট্রিমলি আন্ডার ডেভেলপড, মডারেটলি ডেভেলপড, এরও অনেক ভাগ আছে, আমরা সব ভাগে যাব না। মোদ্দা কথায় আমরা যেটা বুঝতে পারছি যে অর্থনীতিতে বা লো ইনকাম, পার ক্যাপিটাল লো ইনকাম, গ্রস ন্যাশনাল আর ডোমেস্টিক প্রোডাক্ট লো, মানে খুব খুব মানে সিগনিফিক্যান্ট অ্যান্ড সাপোর্টিভ ইনফ্রাস্ট্রাকচার নেই এমন দেশগুলো, যেখানে ডেভেলপমেন্ট লং টার্ম সাস্টেইন করে, এরকম দেশগুলিকে বলা হচ্ছে লেস ডেভেলপড কান্ট্রি। এবং এই লেস ডেভেলপড কান্ট্রিগুলো কি করে, 2020-তে সেপ্টেম্বর মাসে ইউএনও একটা লিস্ট তৈরি করেছে 47 লেস ডেভেলপড কান্ট্রি। কোন কোন কান্ট্রি এই লেস ডেভেলপড কান্ট্রির লিস্টে আছে চলো দেখি।
দেখো এইটা হচ্ছে ইউএন এর লিস্ট, লেস ডেভেলপড কান্ট্রির লিস্টটা একটু আমি ছোট করে দেখাবার চেষ্টা করছি। দেখো না, এটা হচ্ছে লিস্ট। হ্যাঁ, লিস্টটা দেখো, সাউথ ইস্ট এশিয়ার অনেকগুলি দেশ এতে আসে, এবং সোমালিয়া, তারপরে উগান্ডা, হ্যাঁ, জাম্বিয়া, ইয়েমেন, এই দেশগুলি আসে, ভুটান, এই দেশগুলি কিন্তু, বাংলাদেশ, আফগানিস্তান, অ্যাঙ্গোলা, এই দেশগুলি কিন্তু এতে আসে, মাদাগাস্কার, নেপাল, হ্যাঁ, এই দেশগুলি এতে আসে। এগুলি হচ্ছে এক্সট্রিমলি পভার্টি কন্ডিশনে আছে, এদের লেস ডেভেলপড কান্ট্রি। তাহলে এই সমস্ত কান্ট্রিগুলোর পপুলেশন পলিসি পড়বো, যারা মোদ্দা কথায় যারা মানে ব্যাকওয়ার্ড ইন ইকোনমিক টার্ম, ইন সোশ্যাল টার্ম। তার মানে আমরা কার কার পড়বো? আমরা সাউথ ইস্ট এশিয়ার পলিসিগুলো মোটামুটি একই রকম হবে। আমরা মোটামুটি ভাবে মায়ানমার, নেপাল, ভুটান, বাংলাদেশ, এদের পলিসিগুলো মোটামুটি ভাবে জানবো, যারা লেস ডেভেলপড কান্ট্রিজ। ওকে, দেন আমরা কি জানবো? যেখানে ছিলাম আমরা সেখানে আসি। সেখান থেকে আমরা কি জানবো না, লেস ডেভেলপড কান্ট্রিতে পপুলেশন পলিসি। পপুলেশন কথাটার মানে কি গো? তোমরা জানো পপুলেশন রিলেটেড স্টাডিকে কি বলে? যে ডেমোগ্রাফি। এই ডেমোগ্রাফি, এদের ডেমোগ্রাফিক কন্ডিশন জানবো এই লেস ডেভেলপড কান্ট্রিতে। এতক্ষণ পর্যন্ত তো আমরা ডেভেলপড আর লেস ডেভেলপড এই ধারণাটা পরিষ্কার করলাম। এই যে 47 নেশন আছে, তাদেরকে একসঙ্গে তারা পপুলেশন পলিসির জন্য কি কি করেছে সেটা জানবো। আচ্ছা, পপুলেশন পলিসিকে বা পপুলেশন রিলেটেড স্টাডিকে বলা হয় ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি তিনটে ইন্ডিকেটরের উপর বেসিক্যালি নির্ভর করে। একটা হচ্ছে বার্থ রেট, দ্যাট ইজ কল্ড ক্রুড বার্থ রেট। সেকেন্ডটা হচ্ছে ডেথ রেট, এটাকে বলা হয় ক্রুড ডেথ রেট। আচ্ছা, ডেথ রেট আবার অনেক রকমের হয়, ইনফ্যান্ট মর্টালিটি, ম্যাটারনাল মর্টালিটি, এজ স্পেসিফিক, জেন্ডার স্পেসিফিক, এরকম মরবিডিটি। এখন তো দেখছো কোমরবিডিটি কথাটা কত পপুলার। তাহলে 6 মাসের ভেতরে বাচ্চারা যখন মারা যায় তখন ইনফ্যান্ট মর্টালিটি, 1 বছরের ভেতরে বাচ্চারা, 1 থেকে 4 বছর বয়স্ক বাচ্চারা মারা গেলে বলা হয় যে চাইল্ড মর্টালিটি। এবং জেন্ডার স্পেসিফিক, এজ স্পেসিফিক, অনেক রকমের ডেথ রেট ক্যালকুলেশন করা হয়। আমি অততে যাচ্ছি না। পপুলেশন, কোনো নেশনের টোটাল পপুলেশন ভলিউমস নির্ভর করে তিনটি ইন্ডিকেটরের ভিত্তিতে, দ্যাট ইজ বার্থ রেট, ডেথ রেট অ্যান্ড মাইগ্রেশন। মাইগ্রেশন হচ্ছে পরিব্রাজন না কি বলে, যেটি বাংলাতে, যেটিতে লোক আসা কোনো দেশে এবং যাওয়া, ইন মাইগ্রেশন আর আউট মাইগ্রেশন। এই তিনটে ফ্যাক্টরের উপর নির্ভর করে কোনো দেশের জনসংখ্যা পলিসি, বা জনসংখ্যা কিরকম হবে, বা ভবিষ্যতের পপুলেশন গ্রোথ রেট কেমন হবে। তাহলে এই তিনটে পলিসি কিসের ওপর জনসংখ্যা নির্ভর করে সেটা সম্পর্কে ধারণা খুব ক্লিয়ার না হলে পপুলেশন পলিসি সম্পর্কে আমি কিছু করতে পারবো না। তাহলে ফার্স্টে আসি ক্রুড বার্থ রেট। তোমরা জানো পার 1000 অফ পপুলেশনে যেটা মিড রিপ্রোডাক্টিং এজ গ্রুপের মিড ইয়ার্স অফ পপুলেশনে কতগুলো মানুষ জন্মায় তার হিসেব করা হয়। এগুলি অন্য টিচার পড়াবেন, একবার দেখে নেবে। তা এটা কিন্তু কোনো কোনো দেশে 15 পার 1000। ক্রুড ডেথ রেট, কতগুলি মানুষ মারা যায় পার 1000-এর পার্টিকুলার ইয়ারের পার্সপেক্টিভে হিসেব করা যায়। আর লাস্ট হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশনের সঙ্গে অর্থনীতির খুব যোগ আছে। তোমরা জানো এই যখন কোভিড-19 হলো, দেখবে মহারাষ্ট্র থেকে অনেক লোক ভিলেজে ফেরত গেল। তার মানে অনেক লোক ভাগ্যান্বেষণে বা অর্থনৈতিক প্রসপারিটির খোঁজে মহারাষ্ট্রে গিয়েছিল। বম্বে হচ্ছে ক্যাপিটাল, মানে ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তাহলে অর্থনীতির জন্য রুরাল টু আরবান সেন্টার ইনমাইগ্রেশন হয়েছে। তো সেরকম একটা দেশ থেকে আরেকটা দেশের, আন্ডার ডেভেলপড বা লেস ডেভেলপড কান্ট্রি থেকে ডেভেলপড নেশনে, এরকম ব্রেন ড্রেন ইত্যাদি বলে না, এরকম মাইগ্রেশন হয়ে থাকে। 2005-এ একটা এস্টিমেট দেখাচ্ছে ইউএনও যে 60 মিলিয়ন পিপল মাইগ্রেট করেছে লেস ডেভেলপড থেকে ডেভেলপড কান্ট্রিতে, এবং পার্মানেন্ট মাইগ্রেশন। তো এইটা কি করতে পারে? তাহলে আমার বার্থ রেট কন্ট্রোল করলাম, ডেথ রেট কন্ট্রোল করলাম, কিন্তু মাইগ্রেশনের নিয়ম ঠিক পরিষ্কার না থাকলে তাহলে সেটাও আমার পপুলেশন পলিসিকে প্রভাব ফেলতে পারে। কি করে প্রভাব ফেলে আমি ইন্ডিয়ান এক্সাম্পল দিয়ে একদম এন্ডে আলোচনা করব। এখন শুধু 3টে কারণ পপুলেশনের জন্য, টোটাল ভলিউম অফ পপুলেশনের জন্য রেসপন্সিবল, সেটা খালি পড়বো।
ওকে, এবং এই তিনটে কারণ কিভাবে প্রভাব ফেলেছে ইন্ডিয়ান পার্সপেক্টিভে এন্ডে আলোচনা করব। আচ্ছা, পপুলেশন পলিসি বলতে গেলে যার কথা প্রথমেই বলতে হয় সেই ভদ্রলোকের নাম হচ্ছে ম্যালথাস। 1798-এ ইনি ব্রিটিশ ছিলেন। ইনি হচ্ছেন প্রথম লোক যিনি পপুলেশন রিলেটেড স্টাডি হতে পারে, পপুলেশন পলিসি হতে পারে, পপুলেশন প্ল্যানিং ওয়াইজ ম্যানেজেবল হতে পারে, এই চিন্তাধারার যিনি ফাদার প্রোপাউন্ডার, যিনি জনক, তিনি হলেন ম্যালথাস। আচ্ছা, ম্যালথাস ছিলেন ব্রিটিশ, আমি আগেই বলে দিয়েছি, কিন্তু তিনি ছিলেন ইকোনমিস্ট, অর্থনীতিবিদ। অর্থনীতির সঙ্গে কিন্তু জনসংখ্যার সম্পর্ক আছে, কারণ কি না, অর্থনৈতিক বেনিফিট ইকোনমিক রিসোর্সকে কনজিউম করেন, পপুলেশন কনজিউম করে, আমরা অর্থনৈতিক বেনিফিট ভোগ করি মানুষজনেরা। আর উনি ছিলেন ডেমোগ্রাফার, আমি একটু আগে বলেছি পপুলেশন রিলেটেড স্টাডিকে বলে ডেমোগ্রাফি। উনি দেখো 1798 আজ থেকে অনেকটা আগের সময়, যে স্টিল আজও কিন্তু টমাস ম্যালথাস আজও পপুলেশন রিলেটেড স্টাডিতে বা এনি কাইন্ড অফ পপুলেশন পলিসি, মেবি লেস ডেভেলপড, মেবি ডেভেলপড কান্ট্রি, ভীষণভাবে প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক কিন্তু পরে আসছি, তার আগে ম্যালথাসের যে মুদ্রা কোর জিনিসটা, যদিও এটা সিলেবাসের এখানের পার্ট নয়, কিন্তু ম্যালথাসকে বাদ দিয়ে পপুলেশন স্টাডি হতেই পারে না, তাই ম্যালথাসকে আমরা স্মরণ করব। ম্যালথাস কি বলেছিল না, পপুলেশন কিভাবে বাড়ে, যে দেখো না 1 2 3 4 এইভাবে বাড়াকে বলে অ্যারিথমেটিক প্রোগ্রেস। তা আমার সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু রিসোর্স বাড়ে, সম্পদ বাড়ে, সে ফিজিক্যাল বলো বা বিভিন্ন রকম সম্পদের অনেক রকম ধারণা আছে, সেটা আমি যাচ্ছি না। তোমরা ফ্যান্টম পাইল আইডিয়াস পড়েছিলে, সময় গেলে কয়লার কার্যকারিতা বাড়ে, তাহলে 1 টন কয়লা 5 টন কয়লার মতো কাজ করে, তাহলে সময়ের সাথে সাথে আমার রিসোর্স বাড়ে। আমি রিসোর্সের আলোচনায় যাচ্ছি না, পরে কখনো আলোচনা করে দেবো। তো রিসোর্স বাড়ে কিরকম হারে, অ্যারিথমেটিক হারে, গাণিতিক হারে। কিরকম 1 2 3 4 5, মানে 1 বছরে যদি আমি 1 ইউনিট টাইম গেলে 1 থেকে 2 হয়, 2 ইউনিট টাইম গেলে 2 থেকে 3 হয়, 3 ইউনিট টাইম গেলে 3 থেকে 4 হয়, এইভাবে রিসোর্স বাড়ে। কিন্তু পপুলেশন আমার কিভাবে বাড়ে, জিওমেট্রিক হারে, জ্যামিতিক হারে। জ্যামিতিক হারে কিরকম, 1 এর পর 2 হয়, 2 এর পর 4 হয়, 4 এর পর 8 হয়, 8 এর পর 16 হয়, এইভাবে বাড়ে। তাহলে আমার পপুলেশন তো ভীষণ দুমদুম করে বাড়ছে, আর রিসোর্স তো আমার খুব স্লো বাড়ছে। তাহলে এটার ফলে কি হবে দেখো, আমি একটা গ্রাফ দেখাবার চেষ্টা করি কিরকম জিনিসটা হবে। এই ম্যালথাস এই জিনিসটাকে উনি ব্যাখ্যা দিচ্ছেন, তারা একটু বড় করি। বলছেন এটা হচ্ছে টাইম, সময়ের সঙ্গে সঙ্গে কি বাড়ছে না, আমার 1 2 3 4 করে, মানুষ তো খাবার চায়, প্রথম রিসোর্স তো ফুড, খুব গুরুত্বপূর্ণ বিষয়, ফুড বাড়ছে মানুষের জন্য, এবং পপুলেশনও বাড়ছে। কিন্তু পপুলেশন কিরকম বাড়ছে, 1 2 4 8 16 32 64 এইভাবে বাড়ছে। খানিকক্ষণ বাদে এইখানটা কি হবে না, এইখানটা টার্নিং পয়েন্ট, এখানে পপুলেশন অ্যান্ড ফুডের ভেতরে একটা বা রিসোর্সের ভেতরে একটা ভারসাম্য থাকবে। অ্যান্ড দেন কি হবে, ফুড, এরকম ফুডও বাড়ছে, কিন্তু ফুড অতটা বাড়বে না, কিন্তু পপুলেশন দেখো কিন্তু স্টিফলি উঠে গেছে। তাহলে এইখানটা কি হবে, অনেক লোক খাদ্যাভাব এবং সুযোগ সুবিধার অভাব ভোগ করবে, রিসোর্স পাবে না। এই যে এখানে ফুড এইখান লেভেলে থাকবে এবং পপুলেশন এই লেভেলে, তাহলে কি হবে, অনেক পপুলেশন খাওয়ার অসুবিধায় পড়বে, স্টারভেশন ভোগ করবে, তখন কি হবে, দুর্ভিক্ষ হবে, ফেমিন হবে, কারণ প্রোডাকশন আর বাড়ছে না। আপাত দৃষ্টিতে তোমাদের মনে হতে পারে যে কি অদ্ভুত চিন্তাধারার কথা, মানে আমাদের ম্যালথাস বলেছিলেন, কিন্তু আপাত দৃষ্টিতে এটা অদ্ভুত হলো, এর ভেতরে কিন্তু একটা বিজ্ঞানসম্মত ভিত্তি আছে। দেখো, উনি তো 17 থেকে 18 সেঞ্চুরির মানুষ, উনি বলেছিলেন এইভাবে পপুলেশনের সঙ্গে রিসোর্সের একটা গ্যাপ হবে, এবং গ্যাপ হওয়ার জন্য মানুষ ফেমিন, দুর্ভিক্ষ, ফেমিন, স্টারভেশন, হেলথ ইত্যাদি হ্যাজার্ড হবে, এবং এখানে মানুষ খুব অসুবিধে ভোগ করবে। তো কিভাবে রেস্টোর হবে, কিভাবে আবার সিচুয়েশনটা ঠিক হবে না, পপুলেশন কন্ট্রোল করবে কি করে, দেখো সেটা তো 17 সেঞ্চুরির লোক, সেখানে লোক অতটা ফ্যামিলিয়ার ছিল না টু আধুনিক পপুলেশন কন্ট্রোল মেজার্স সম্পর্কে। তখন কি ভাবছিল না, তখন কিভাবে পপুলেশন কন্ট্রোল করবে না, ফেমিন হবে, দুর্ভিক্ষে কিছু লোক মারা যাবে, ইভেন কি হবে, ওয়ার হবে, ওয়ারে কিছু লোক মারা যাবে, এবং সেভাবে আবার পপুলেশন রিসোর্সের ভিতরে গ্রাম দুটো কাছাকাছি আসবে, এবং দুটোর ভিতরে একটা
প্যারিটি মেনটেইন হবে, একটা সামঞ্জস্য আসবে এবং পপুলেশন আবার রেস্টোর হবে। এখানে আমি দুটো কথা বলে রাখি, আজকের দিনেও কিন্তু মানে টমাস ম্যালথাস ভীষণভাবে প্রাসঙ্গিক, স্পেশালি এই 2019 থেকে আজকের দিন পর্যন্ত। কেন কি এই 19, 20, 21 সালের ভিতরে দেখো উনি বলেছিলেন প্যান্ডামিককে আমরা ভয় পাচ্ছি কেন, কোভিড-19কে, এটা মানুষকে মেরে ফেলছে এবং অকারণে, বিশেষ বড় রোগ হচ্ছে তা নয়, অল অফ এ সাডেন, এবং সেটা আমার পপুলেশনের উপর ভীষণ চাপ আসছে। ধরো আমাদের কথা ছেড়ে দাও, আমাদের না হয় অনেক কোটি লোক সংখ্যা, ইটালি, ফ্রান্স যাদের লোক সংখ্যা কম, তাদের যদি 20,000 লোক মারা যায়, তাদের ক্ষেত্রে এটা ভীষণ ত্রাহি রব, ভীষণ প্রেশার। তাহলে তারা এইভাবে পপুলেশন রেস্টোরেশন আমাদের কাছে কাম্য নয়। তাহলে ম্যালথাস আজকের যুগে অনেকখানি প্রাসঙ্গিক। দেখো ম্যালথাস প্রথমেই বললো ম্যালথাসের থিওরিটা সায়েন্টিফিক্যালি ভীষণভাবে সত্যি, কিন্তু বলছে ওয়ার, ফেমিন, স্টারভেশন, তারপর প্যান্ডামিক, তখন তো কলেরা হতো না, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত যেমন এখন হচ্ছে কোভিড-19-এ, সে তখন সেভাবে বলছিল নাকি পপুলেশন রেস্টোর হবে। পরে বলেছিল যে যখন সমালোচনা করা হতো ওই ম্যালথাসের থিওরি, বললো আধুনিক চিকিৎসার এইগুলো এই পার্টটা ম্যালথাসের অর্থহীন। কিন্তু আজকে কোভিড-19 আবার দেখিয়ে দিল যে এই প্যান্ডামিক, এপিডেমিক, এইগুলি কিন্তু পপুলেশন ভলিউমের ওপর ভীষণভাবে প্রভাব ফেলে। তাহলে আজকের দিনেও কিন্তু আমার ম্যালথাস অনেক বেশি প্রাসঙ্গিক উভয় ক্ষেত্রে, ডেভেলপড কান্ট্রির ক্ষেত্রেও অ্যান্ড লেস ডেভেলপড কান্ট্রির ক্ষেত্রেও। ওকে, এরপরে আসবো আমরা পপুলেশন পলিসিতে, লেস ডেভেলপমেন্ট কান্ট্রিতে। আর যেখানে আমি লিখে রেখেছি ম্যালথাসের থিওরিটা কি না, ওইভাবে একটা জিওমেট্রিক অ্যান্ড অ্যারিথমেটিক হারে পপুলেশন অ্যান্ড রিসোর্স বাড়বে এবং একটা সময় ভারসাম্যহীন হয়ে যাবে, তখন প্যান্ডামিক, ওয়ার ইত্যাদি এসে আবার রিস্টোর হবে। ওর যে প্রিভেন্টিভ মেজার্স গুলো ছিল, পপুলেশন কিভাবে কন্ট্রোল করব না, ওই যুদ্ধ দিয়ে, প্যান্ডামিক দিয়ে লোক মরে গিয়ে, সেটা ছিল খুব নেগেটিভ অ্যাপ্রোচ। ওর প্রিভেন্টিভ স্ট্র্যাটেজিস টু রেস্টোর দ্য পপুলেশন সাইজ ছিল খুব নেগেটিভ। দেখো স্টিল এটা প্রাসঙ্গিক, আমি আবারও বললাম, কিন্তু পরবর্তীকালে মানুষ আরো নতুন আধুনিক টেকনোলজি, আধুনিক মেডিসিন, আধুনিক চিকিৎসাবিদ্যার হেল্প নিয়েছে এবং লেস ডেভেলপড কান্ট্রিগুলো চেষ্টা করেছে শুধু এবং তার সঙ্গে এডুকেশন টু রেস্টোর দ্য পপুলেশন ভলিউম। তাহলে রেস্টোর দ্য পপুলেশন ভলিউম করতে গেলে কি হবে না, 2-3টে জিনিস খুব প্রাসঙ্গিক। প্রথম কথা, আমাকে বার্থ কন্ট্রোল করতে হবে, লোক মরে যাক, মরে গিয়ে লোক সংখ্যা কমুক, এটা তো কোনো মতেই কাম্য নয়। তাই তো আমরা প্যান্ডামিককে ভয় পাচ্ছি। যত দিন যাচ্ছে মানুষের লঞ্জিভিটি, গড় আয়ুষ্কাল বাড়বে, অথচ বার্থ রেট কন্ট্রোল করতে হবে। এবং বার্থ রেট আমি কিভাবে কন্ট্রোল করব, সেখানে মানবিক দিক থাকতে হবে। এবং এই বার্থ রেট কন্ট্রোল করো বললে তো কন্ট্রোল করা যাবে না, আমাদের দেশে সবার মৌলিক অধিকার আছে, সেক্স রাইট ইজ একটা রাইট, তাহলে সেটার জন্য এডুকেশন, সোশ্যাল পলিসি ইত্যাদি ভীষণভাবে দরকার। এরপরে আমি মূল টপিকে আসছি। না দেখো, এই সারা পৃথিবী কিন্তু এই পপুলেশন ব্যাপারে ভাবতে শুরু করেছিল, ম্যালথাস ছিল পায়োনিয়ার, উনি অনেক আগে ভেবে ফেলেছিলেন, ভাবা শুরু করেছিল কিন্তু ওই 1950 থেকে এবং তার আশেপাশে, 1950s-এর আশেপাশে। 1994 সালে একটা পপুলেশন কাউন্সিল একটা লেখা বার করে, সেই লেখাটার নাম ছিল পপুলেশন গ্রোথ অ্যান্ড আওয়ার ক্যারিং ক্যাপাসিটি। ক্যারিং ক্যাপাসিটি মানে কি, তোমার ঘাড়ে একটা ঝুড়ি চাপালাম, প্রথমে 1 কেজি ওজন চাপালাম, তুমি বেশ বয়ে নিয়ে যাচ্ছ, 2 কেজি ওজন চাপালাম, বেশ নিয়ে যাচ্ছ, 3 কেজি চাপালাম, বেশ নিয়ে যাচ্ছ, 7 কেজির পর তোমার ঘাড়টা ভেঙে যাবে। সেরকম আমার পৃথিবীর উপরে পপুলেশন ভার চাপাতে থাকছি, কারণ কার উপর, পৃথিবীর রিসোর্সের উপর। একটা সময় আর পৃথিবী বলতে পারবে না, তাহলে আমাকে ওই ভারের সঙ্গে আমার পপুলেশন ততটাই চাপাবো যতটা পৃথিবীর রিসোর্সের সঙ্গে প্যারিটি বা সামঞ্জস্য মেনটেন করবে, তাকে বলে অপটিমাম পপুলেশন। হোয়াট ইজ অপটিমাম পপুলেশন? রিসোর্সের সঙ্গে, দেখো ম্যালথাসের থিওরি যেটা ভুল ছিল, অপটিমাম পপুলেশন যেটা উনি বলতে চেয়েছিলেন, অপটিমাম পপুলেশন যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু আমার ক্যারিং ক্যাপাসিটি কোনো বার্ডেন হবে না। অপটিমাম পপুলেশন মানে কি, আমার যে এক্সিস্টিং রিসোর্স আছে আর্থে, সেই রিসোর্সের সঙ্গে পপুলেশনের ব্যালেন্স, দ্যাট ইজ দ্য অপটিমাম পপুলেশন। পপুলেশন
টোটাল ভলিউম অফ পপুলেশন অফ এ নেশন। দেখো এটা কিন্তু অপটিমাম পপুলেশনের চিন্তাধারাটা কিন্তু চেঞ্জেবল। তাহলে কিরকম 100 বছর আগে পপুলেশন কি ছিল আর আজকের রিসোর্স তার পার্সপেক্টিভে কিন্তু আলোচনা হয় না। আজকের পৃথিবীতে সার্টেন টাইমের পার্সপেক্টিভে একটা পার্টিকুলার নেশনের টোটাল ভলিউম অফ পপুলেশন অ্যান্ড টোটাল রিসোর্স হরাইজনের ভেতরে যদি ভারসাম্য থাকে, পারফেক্টলি ব্যালেন্স থাকে, তাকে বলে অপটিমাম পপুলেশন। যদি রিসোর্স কমে যায়, লোক বেড়ে যায়, দ্যাট ইজ ওভার পপুলেশন, ভীষণ অসুবিধা, ক্যারিং ক্যাপাসিটির অসুবিধে। আবার যদি হয় রিসোর্স অনেক আছে, লোক কমে গেছে, দ্যাট ইজ আন্ডার পপুলেশন। আন্ডার পপুলেশন বা ওভার পপুলেশন কিন্তু কোনোটাই কাম্য নয়। আন্ডার পপুলেশন আমাদের ক্ষেত্রে সমস্যা নয়, ওভার পপুলেশন কিন্তু আমাদের ক্ষেত্রে সমস্যা। কেন? ইটস ক্রিয়েট প্রেশার অন দ্য আর্থ রিসোর্স হরাইজন। কি করে আমি অপটিমাম পপুলেশন রক্ষা করব, কি করে ম্যানেজ করে চলবো, তার আলাদা পলিসি আছে, সেটা আমরা পরে করব। দেখো বলছে বার্থ রেট কেন আমার সমস্যা, আমি কেন পপুলেশন কন্ট্রোলে যাব। প্রথম কথা, পপুলেশন গ্রোথ অ্যান্ড ক্যারিং ক্যাপাসিটির ভেতরে একটা ভারসাম্যহীন অবস্থায় আমরা এসেছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে থার্ড ওয়ার্ল্ডগুলো বা যেগুলো লেস ডেভেলপড কান্ট্রি, তাদের বার্থ রেট যদি তুমি দেখো 45 per thousand of population ডিউরিং 1950 থেকে 55, সেটা কমে হয় 31 per thousand of population 1985 থেকে 90। এবং তারপরেও দেখা যাচ্ছে 1960s থেকে 1980s এই যে ফার্টিলিটি কন্ট্রোল অ্যান্ড পপুলেশন ফ্যামিলি প্ল্যানিং নানা পলিসি আসতে শুরু করে, তার সময় পপুলেশন গ্রোথ রেট একটু কমে। কিরকম? পার উইমেন, প্রত্যেক মহিলা পিছু তার সন্তান সন্ততির সংখ্যা ছিল 6.1, সেটা কমে হয় 4.2। কিন্তু এই 4.2 থাকলেও পৃথিবীর ওই ক্যারিং ক্যাপাসিটির উপর ভীষণভাবে সমস্যা। তখন কি করছে লেস ডেভেলপড কান্ট্রিগুলো? অনেক অনেক প্ল্যানিং করছে, দ্যাট ইজ পপুলেশন পলিসি। তার ভেতরে আমি বলি ইন্ডিয়া হচ্ছে ফার্স্ট কান্ট্রি অফ দ্য নেশন। আমরাও মোটামুটি ভাবে ডেভেলপিং কান্ট্রি। 1952 সালে কিন্তু প্রথম ফ্যামিলি প্ল্যানিং করেছিল। আবার অনেক নেশন পাবে যে ফ্যামিলি প্ল্যানিংকে পাত্তা দেয় না। এটা তো আমি হিস্ট্রিটা বললাম, ব্যাকগ্রাউন্ডটা বললাম। এরপরের ক্লাসে 1 by 1 করে কি কি পলিসি নেওয়া হয়েছে ইন্ডিয়ার পার্সপেক্টিভে এবং আদার্স লেস ডেভেলপড কান্ট্রির পার্সপেক্টিভে আলোচনা করব। এখান থেকে আমি জানবো পপুলেশনের 3টি ইন্ডিকেটরের উপর নির্ভর করে। অপটিমাম পপুলেশন কাকে বলে, আন্ডার পপুলেশন কি, ওভার পপুলেশন কি, আর ম্যালথাসের কন্ট্রিবিউশন। আজ এখনকার মতো এতটুকুই থাক।